This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্যালেন্ডার বলছে আজ 17ই নভেম্বর। আজকে আবার কার্তিক মাসের সংক্রান্তিও বটে। এবার দেখুন, দিন মাহাত্ম্য বলে একটা বিষয় আছে তো নাকি, মানে আফটার অল আমরা বাঙালি, এই সমস্ত বিষয়গুলো ভুলে থাকা যায়? এই যে পঞ্জিকায় কার্তিক মাসের সংক্রান্তি মানেই তো ওই বাড়ি বাড়ি কার্তিক পুজো, সেটা অবশ্য প্রায় শেষ হওয়ার মুখে। পুরাণ বলছে কার্তিক ছিলেন একজন মহাপরাক্রমশালী যোদ্ধা, বিরাট লড়াকু। দেখবেন তার সবসময় হাতে তীর ধনুক থাকে আর কি। তারকাসুরকে বধ করায় দেবকুলে তার দেব সেনাপতির পদে প্রমোশন পর্যন্ত হয়েছিল, এবং সেই থেকেই স্কন্ধ পুরাণ মতে কার্তিকের পুজো চালু হয়েছিল। এবার দেখুন, সৃষ্টির কোন আদিতে কার্তিক কোন তারকাসুরকে বধ করেছিলেন সেটা এখন আপনি তার ওই SIR করে রুট খুঁজে, মানে শেকড় খুঁজে বার করতে পারুন চাই না পারুন, কিন্তু তিনি তো একটা জায়গায় পৌঁছে গেছেন। এতদিন ধরে পূজিত তো হচ্ছেন, যদিও এ রাজ্যে কার্তিকের মন্দির খুঁজে বের করা খুব কঠিন, কিন্তু দক্ষিণ ভারত, সেখানে কার্তিক আবার দারুণ জনপ্রিয়, প্রচুর মন্দির। আমাদের যিনি রাজ্যপাল সেই সিভি আনন্দ বোস, তিনিও তো দক্ষিণ ভারত থেকেই এসছেন। হয়তো সেই জন্যই তার মধ্যে জানেন তো একটা বেশ লড়াকু ব্যাপার আছে। কার্তিক সুলভ কিনা বলতে পারবো না, কিন্তু আছে। গত কয়েকটা মাস একটু চুপচাপ ঘরে বসেছিলেন। একসময় ওই উপাচার্য নিয়োগ থেকে শুরু করে ভোট সন্ত্রাস, দেখুন এই বাড়িতে ওনার চুপ করে বসে থাকাটা, সেগুলো সবই একটু এই জন্যে আপনার আমার চোখে লাগে যে তার কারণ ওই বিষয়গুলোতে উপাচার্য বা ভোট সন্ত্রাস তিনি একদম বিরাট অ্যাক্টিভ হয়ে উঠেছিলেন, এবং কারোর মনে হচ্ছিল রাজ্যের সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া পর্যন্ত করছিলেন। মানে তৃণমূল সেই অভিযোগই তুলেছিল। সেই তিনি রাজভবনে এক মহিলা কর্মীর শ্লীলতাহানি সংক্রান্ত একটা বিতর্কের পর থেকে প্রায় অদৃশ্য হয়ে গেছিলেন। মিডিয়ার সামনেও সেভাবে আসছিলেন না, রুটিন কাজকর্মে যেটুকুনি দর্শন দেওয়ার সেটুকুনিই দিচ্ছিলেন। কিন্তু উদয় হলেন বা দর্শন দিলেন একদম সমহিমায়, কবে? সেই কার্তিক পুজোর দিনে। সুতরাং কার্তিক সুলভ বীরত্ব তার মধ্যে কোথাও গিয়ে জেগে উঠেছে, এটাকে কি অস্বীকার করা যায়? এবং তার পেছনেও অবশ্য একটা কল্যাণকর ভূমিকা আছে, এটাও অস্বীকার করতে পারবেন না। কারণ এবার তার এই তেরে ফুড়ে ওঠার পেছনে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি একটা সামান্য সুযোগ করে দিয়েছেন, আর অমনি লোক লস্কর ডেকে সারা দিন ধরে এমন হুলুস্থুলু করেছেন রাজ্যপাল, গোটা রাজ্যের নজর গিয়ে এই রাজভবনে পড়েছে। ভাবুন, যেদিন সারাটা দিন শেখ হাসিনার খবর নিয়ে তোলপাড় হয়ে গেল টিভি চ্যানেলগুলো, সোশ্যাল মিডিয়ার ওই পেজগুলো, সেদিনও তিনি কম বেশি খবরে চলে এলেন। বিহারের ভোটের ওই রেজাল্ট আউটের পরপরই আনন্দ বোস বলেছিলেন যে পশ্চিমবঙ্গেও ব্যালটের ভোট হওয়া উচিত, বুলেটের নয়। এমন কিছু যে একটা উল্টোপাল্টা কথা বলেছেন তাও নয়, ন্যায্য কথাই বলেছিলেন। কিন্তু সেই কথা মানবেন কেন কল্যাণ? মানে এইটা হলে যে সাধারণ মানুষের কল্যাণ হয় সেটা মানতে রাজি নন তিনি। এটা বুঝিয়ে দিয়ে তিনি ওই রাজভবনের দিকেই বুলেট পাঠিয়ে দিয়েছিলেন। রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন, আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব ঢঙেই বলে দিয়েছিলেন যে রাজভবন থেকে নাকি বিজেপির দুষ্কৃতীদের কাছে বোমা বন্দুক সরবরাহ করা হচ্ছে, এবং সাপ্লাই করছেন রাজ্যপাল নিজে। এবার দেখুন, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি নিশ্চয়ই জানেন যে আইনের পরিধিটা কতটা এবং কোনখানে গিয়ে সেটাকে টপকানো যায়। সেইভাবেই নিশ্চয়ই বলেছেন, আমরা ধরে নিচ্ছি। তার মনে হচ্ছে তিনি আইনানুগভাবেই যা বলেছেন সঠিক মনে করছেন বলেই বলেছেন, কিন্তু রাজ্যপাল তো সেটা মনে করেননি।
যে মুহূর্তে শুনেছেন সঙ্গে সঙ্গে তিনি এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো খুব সিরিয়াসলি নিয়েছেন। দেখুন, প্রথমত তিনি কি করলেন, রাজভবন থেকে একটা বিবৃতি প্রকাশ করালেন, যেখানে বলা হলো হয় তৃণমূল সাংসদ তিনি বক্তব্যটা প্রমাণ করুন, আর নয়তো তাকে আইনি জবাব দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। এবার হয়তো তার মনে হয়েছিল, এই যেটা বললাম শুরুতে, এটা বলার পর, এই বিবৃতির পর, যে হ্যাঁ তাও তো বটে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই তো আইনজীবী, ফলে আইনি জবাব দিতে তার খুব একটা সমস্যা নাও হতে পারে আর কি। সুতরাং তার পরের ব্যবস্থা, কল্যাণের বক্তব্যের পরের দিন কাক ভোরেই রাজভবনের দরজা খুলে দেওয়া হলো এবং বলা হলো 100 জন রাজনৈতিক নেতা, আম জনতা যে পারেন এসে দেখে যান বিস্ফোরক কিছু পান কি না। এতেও মনে হলো যথেষ্ট হচ্ছে না, কারণ সত্যি সত্যি অভিযোগটা তো খুব গুরুতর, এটা নিয়ে তো কোনো সংশয় নেই। এবং রাজ্যপালের খুব মনে লেগেছে, আমরা সেটা বুঝতে পারছি, যে এটা রাজ্যপাল পদের তো একটা ঐতিহ্য আছে, একটা গুরুত্ব আছে, একটা সম্মান আছে, সেটাকে এইভাবে একেবারে কাঠগড়ায় তুলে দেওয়া, এবং যে অভিযোগ করা হচ্ছে এটা তো ফৌজদারি অপরাধ। সুতরাং তিনি ওই মানহানি বা মান সম্মানগত বিষয় নয়, তার থেকেও অনেক গুরুতর অভিযোগ বলে ব্যাপারটাকে ধরে নিয়েছেন। সেই জন্যই সব থেকে ইন্টারেস্টিং চালটা তিনি দিয়ে দিয়েছেন। কি করলেন রাজ্যপাল? আজ পুলিশ, সিআরপিএফ, বোম স্কোয়াড, স্নিফার ডগ সবাইকে ডেকে নিয়ে এলেন রাজভবনে। তারা সবাই মিলে উলুস থুলু করে রাজভবনের ওই কার্পেট টার্পেট তুলে বোমা বন্দুকের খোঁজ চালালো গোটা রাজভবন জুড়ে। কখনো ওই স্নিফার ডগ রাজ্যপালের টেবিলে উঠে পড়ল, কোথাও মেটাল ডিটেক্টর দিয়ে বোম স্কোয়াড ফাইলপত্তর ঘেঁটে ঘুটে একাকার করে ফেললো। এবার এই সব কিছু মিলিয়ে হলোটা কি? একটা সিন ক্রিয়েট হলো, একটা দৃশ্য তৈরি হলো। আর রাজ্যপাল বুঝিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগ বাড়িয়ে আবার একটা আত্মঘাতী গোল করেছেন, যার ফল তাকে তো বটেই, তার দলকেও ভুগতে হতে পারে। অবশ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর আগেই বা কম কি করেছে। তিনি ওয়াক অফ বিল আটকাতে পারেননি, কিন্তু ওয়াক অফ বৈঠকে হাত টাত কেটে একদম রক্তারক্তি কাণ্ড করেছিলেন। যদিও সবাই বলেন যে তার বদলে বিলটা যদি আটকাতে পারতেন তাহলে অন্তত তৃণমূলের মুখে একটু হাসি ঠাসি ফুটতো, কারণ সংখ্যালঘু সমাজের চোখে তারা অনেক বাড়তি গুরুত্ব পেত। সেটা তো করতে পারেননি। দ্বিতীয়ত, শ্রীরামপুরে মিটিং মিছিল করা নিয়ে কার্যত চ্যালেঞ্জ করে বসেছিলেন সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারীকে। তারপর কি হলো? সুকান্ত মজুমদার বহাল তবিয়তে শ্রীরামপুরে গিয়ে মিছিল এবং সভা দুটোই করে ফেললেন, কোনো সমস্যা হলো না। তৃতীয়ত কি হলো? লাগাতার মহুয়া মৈত্রকে তিনি আক্রমণ করে চলেছেন। এতে ওই যে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ, তার দলেরই সাংসদ, তাকেই শুধু দুর্বল করেননি, নিজেও দলের শাসনের মুখে পড়েছিলেন। মানে একটা ধারাবাহিকতা আছে, কিন্তু আপনি যাই বলুন, সেই ধারাবাহিকতা রক্ষা করে যে রাজ্যপালের পায়ে বল বাড়িয়ে দিয়েছেন, সেটা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না এবং আপনারা সেই জন্য অবাকও হচ্ছেন না। কিন্তু মুশকিল হচ্ছে, শ্রীরামপুরের এই তৃণমূল সাংসদের বাড়ানো বল ধরে রাজ্যপাল শুধু যে গোলের দিকে বলটা বাড়িয়েছেন তা নয়, বুঝিয়ে দিয়েছেন আপাতত খেলা হবে, বা বলা ভালো বাঁশি বাজিয়ে বলে দিয়েছেন খেলা শুরু হলো। এবার এটা কেন বলছি ভাবুন একবার। রাজ্যপাল এই ধরনের নড়াচড়া করা বা একটু রাজনৈতিক অ্যাঙ্গেলে কোথাও গিয়ে কোনো পদক্ষেপ নেওয়া মানে কি? মানে রাজ্যের বিজেপি নেতাকর্মীদের মুখের হাসিটা চওড়া হওয়া। কারণ রাজ্যপাল কিছু করা মানেই তারা কিন্তু ধরে নেন যে ও রাজ্যপাল তো কেন্দ্রের প্রতিনিধি, তাহলে তিনি যখন নড়ে চড়ে বসেছেন, তিনি যখন আবার অত্যন্ত উদ্যমী এবং উদ্যোগী ভূমিকা নিচ্ছেন, তাহলে এবার আবার কিছু হতে পারে। এবার এই কিছু হওয়ার সম্ভাবনাটা, এটা অনেক দিন ধরে তারা মনের মধ্যে পুষে রেখেছেন। সেই সম্ভাবনাটার নাম জরুরি অবস্থা 355 বা 356। এবং ঘটনাচক্রে যতই কেন্দ্র না বলুক, এই রকম কিছু করতে হলে সেটার সুপারিশটা তো যেতে হয় রাজ্যপালের কাছ থেকেই। এবার ঝিমিয়ে পড়া রাজ্যপালের কাছ থেকে যে যাবেন এটা সবাই জানেন, কিন্তু চাঙ্গা রাজ্যপাল অনেক কিছু করতে পারেন।
এই শুধু এই ইঙ্গিতটাই হয়তো বিজেপির নেতাকর্মীদের বডি ল্যাঙ্গুয়েজটা বদলে দেবে, অন্তত এই ভোটের মুখে। এবং সেক্ষেত্রে এটা বলতে হবে আরেকবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের খানিকটা হলেও সমস্যা বাড়ালেন। बंगाल में ऐसा एक टेंडेंसी है, राज्यपाल के बारे में कुछ कहना, आरोप लेना, कुछ भी नहीं होगा, ऐसा एक फीलिंग है। और मैंने डिटर्मिनेशन किया है, रॉन्ग आरोप करता है तो स्ट्रॉन्ग एक्शन लेगा। রাজ্যপাল একেবারে প্যানিক রিয়াকশনে যা শুরু করেছেন সেটা দেখলে বোঝা যাচ্ছে যে কোথাও কিছু সমস্যা ছিল কিনা খুব সিরিয়াসলি সেটা খতিয়ে দেখা উচিত। তার যুক্তি দিয়েই তার বক্তব্য জানাতে পারতেন, তার বদলে একটা পুরো প্যানিক রিয়াকশন চলছে। সিনিয়র এমপি এবং একটা হাইকোর্টের সিনিয়র লয়ার, ন্যাচারালি গভর্নর সাহেব তো খুব শিক্ষাবিদ মানুষ, খুব উঁচু মানের মানুষ, তিনি এই দুটো জায়গায় গেছেন। উনি ব্যক্তিগত কল্যাণ ব্যানার্জিকে অ্যাসেস করেননি বা করার চেষ্টাও করেননি। আমি ব্যক্তিগত কল্যাণ ব্যানার্জিকে অ্যাসেস করেছি, কেউ সিরিয়াসলি নেয় না, আমিও নিই না। আজকে রাজ্যপালের এই বক্তব্যের মধ্যে আরও একটা নতুন জিনিস আছে, কিন্তু তিনি পুরো বক্তব্যটা হিন্দিতে বললেন। এখন অবধি কিন্তু যতদিন শুনেছি তিনি ইংরেজিতে বক্তব্য রেখেছেন, যতবার তার সঙ্গে দেখা হয়েছে, তার ইন্টারভিউ করেছি, ইংরেজিতে বলেছেন। হ্যাঁ, ইংরেজির মধ্যে ভাঙা ভাঙা করে বাংলা পর্যন্ত বলেছেন, কিন্তু এইভাবে হিন্দি তাকে আমরা বলতে দেখিনি। এবার খেয়াল করে দেখুন, হিন্দির ব্যাপারে কিন্তু দক্ষিণ ভারতীয়দের একটু অ্যালার্জি আছে, তারা চট করে হিন্দি বলতে চান না। এবার সেই জায়গায় যিনি এতদিন ধরে ইংরেজি বলে এসছেন তিনি হিন্দি বললেন কেন? তার কারণ তিনি বার্তাটা কি দিল্লি বা গোটা ভারতকে দিতে চাইলেন? বুঝতে পারছেন খেলাটা কোথা থেকে শুরু হয়ে কোথায় পৌঁছে যাচ্ছে? 2024 সালের 26 এপ্রিল উত্তর 24 পরগনার সন্দেশখালিতে গেছিল এনএসজি, আপনাদের মনে আছে। তার কারণ শোনা গেছিল ওখানে বিপুল পরিমাণ বোমা বারুদ সব কিছু মজুত রয়েছে। সেই শাহজাহান, মনে আছে আপনাদের শাহজাহানের রাজত্বের কথা? তো সেই সময় বোমা বন্দুকের খোঁজে রোবট নামানো হয়েছিল। সেই প্রথম বোমা খুঁজতে রোবট দেখেছিলেন, মনে আছে আপনাদের? ভুলে যাওয়ার কথা নয়। গ্রাম বাংলার ধান ক্ষেতের পাশ দিয়ে পুকুর ঘাট ঘেঁষে রোবট ঘুরছে, হাতে করে নাইলনের সেই রকম থলি ঝুলি নিয়ে আসছে, যেরকম ব্যাগ আপনি সচরাচর ওই বাজার টাজারে নিয়ে যান আর কি। এবার আপনি মাছ কিনতে যান, রোবট সে হয়তো বোম কিনতে, মানে বোম ধরতে যাচ্ছে আর কি। তবে যতটা গর্জন হয়েছিল সন্দেশখালিতে বর্ষণ হয়নি। আচ্ছা, একটা কথা বলুন, মুম্বাইতে জঙ্গি হামলা হলে বা হালে লালকেল্লার বিস্ফোরণের পর যাদের ডাকা হয়, সেই এনএসজির কমান্ডোরা রোবট নিয়ে এসেও সন্দেশখালিতে কয়েকটা হাত বোমার বাইরে তেমন কিছু সেদিন পাননি। কিন্তু একটা জিনিস তো হয়েছিল, সিন তৈরি হয়েছিল, একটা দৃশ্য তৈরি হয়েছিল, সবার মধ্যে একটা বেশ উৎসাহ দেখা দিয়েছিল, সবাই নড়ে চড়ে বসেছিলেন। রোবট এসছে, তাহলে কিছু না কিছু নিশ্চয়ই পাওয়া যাবে। পাওয়া যায়নি, কিন্তু লোকের ওই উৎসাহটা তো রইল, নজর তো কাড়া গেছিল। আজ রাজ্যপালও সেরকমই একটা নজর কাড়া দৃষ্টান্ত তৈরি করলেন, আর তাতে এমন কিছু বিষয়ের ওপর ড্রপ সিন পড়ে গেল যেগুলো সর্বসাধারণের বিষয়। এই জায়গাটাতেই এতক্ষণ ধরে যা যা বলছিলাম তার মধ্যে সব থেকে বিরক্তির বিষয়, দেখুন, সোজা সাপটাভাবে এটা মেনে নেওয়া ভালো যেভাবে রাজ্যপালকে আক্রমণ করা হয়েছে। রাজ্যপাল পদটার গুরুত্ব, সম্মান এগুলো ছেড়ে দিন, যে কোনো সাধারণ মানুষের সম্পর্কে বলা হলেও তার আত্মসম্মানে লাগার পক্ষে যথেষ্ট। তার বিরুদ্ধে এটা একটা গুরুতর অভিযোগ, এবং সেই অভিযোগ খণ্ডন করে যদি সেই অভিযোগ মিথ্যে হয়, তাহলে যিনি সেটা দেখে দিয়েছেন তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার সববার আছে। এটা নিয়ে কোনো সংশয় নেই, এটা নিয়ে দ্বিমত থাকারও কোনো জায়গা নেই। কিন্তু সেটা যেভাবে করা হলো, যেভাবে একটা হই হট্টগোল করে একটা, মানে পুরো বিষয়টাই তো একটা লোক দেখানো ব্যাপার। এই ধরনের লোক দেখানো ব্যাপারে যেটা সব থেকে বড় সমস্যা হয়,
মানুষের হয়তো নজর কেড়ে নিয়ে নজরটাকে ঘুরিয়ে দেয়, অথচ সেই নজরটা তখন এমন কিছু বিষয়ের ওপর থাকা উচিত যেগুলোর সঙ্গে তাদের সরাসরি স্বার্থ জড়িত, মানে সাধারণ মানুষের প্রয়োজনীয় কোনো ইস্যু থেকে হয়তো নজরটা ঘুরে যায়। এই নাটকটাকে তখন মনে হয়, এটা নাটক বলছি, কিছু মনে করবেন না, কোট আনকোট নাটক, এটাকে আর যাই হোক তখন অত্যন্ত দায়িত্ব জ্ঞানপূর্ণ কোনো আচরণ বলে মনে হয় না। কেউ একজন বললেন যে কান নিয়ে চলে গেছে চিলে, সেই জন্য আপনি কানের পেছনে দৌড়লেন, এবং শুধু দৌড়লেন না, সেপাই শান্তি সব কিছু নিয়ে দৌড়লেন এবং লোকজনকে দেখালেন, দেখো আমি আমার কান খুঁজছি। এটা ঠিক, এটা আর যাই হোক রাজ্যপাল সুলভ বিষয় বলে অন্তত ধরতে পারছি না। মানে উচ্চপদস্থ একজন মানুষ, তো আমাদের সাধারণ মানুষকে যে বিষয়গুলো নজরে রাখা উচিত সেখান থেকে নজর ঘোরাতে বাধ্য করার কোনো মানে হয় না। কেন বলছি, ধরুন 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল, তারপর স্কুল সার্ভিস কমিশন যে নতুন করে পরীক্ষা নিয়েছিল সেই পরীক্ষাতেও কেলেঙ্কারির কারি লেগে গেছে। ক্লাস 11-12 এই নিয়োগ পরীক্ষায় যারা ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন তাদের মধ্যে একজন অন্তত দাগি রয়েছেন বলে আইনজীবীরা দাবি করেছেন, একজনকে ধরতে পেরেছেন। মানে যারা দুর্নীতি করেছিলেন বলে, মানে টাকা পয়সা দিয়ে চাকরি কিনেছিলেন বলে, এবং যাদের আলাদা করে চিহ্নিত করতে পেরেছিল এসএসসি, মানে এতটাই ধরা পড়ে যাওয়ার মতো করে তারা দুর্নীতি করেছিলেন, যার জন্য তাদের একদম প্রথমেই অযোগ্য বলে একদম স্ট্যাম্প মেরে দিয়েছিল, দাগি বলে স্ট্যাম্প মেরে দিয়েছিল আদালত, এবং বলে দিয়েছিল এরা কোনোভাবেই এই পরীক্ষায় বসতে পারবে না। তার মানে পরীক্ষায় বসে গেছেন। এবার দেখুন খেয়াল করে যে দাগিরা সাধারণ ওই যোগ্য শিক্ষকদের মধ্যে মিশেছিলেন, তাদের আলাদা করতে না পারার জন্যেই তো ওই 26,000-এর পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেছিল, 26,000 চাকরি বাতিল হয়েছিল। এবার যারা ধরা পড়ে গেছিলেন তারাও যদি ফের এইভাবে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে তারা এইভাবে ঢুকে পড়েন ওই তালিকার মধ্যে, ইন্টারভিউয়ে ডাক পান, তাহলে ভাবুন তো আরও কতজন এরকম ঢুকে পড়ে আছেন কেউ জানেন না। এবার আপনি বলতেই পারেন যে যাই করুক, দাগি হোক যাই হোক, এবার তো অন্তত একদম পুরো ফেয়ার পরীক্ষা হয়েছে, ঠিকভাবে পরীক্ষা হয়েছে, তা ও তো সেই পরীক্ষা দিয়ে পাশ করে তবেই ইন্টারভিউয়ে ডাক পেয়েছে। আরে পড়াশুনো করেছেন, পাশ করেছেন, ডাক পেয়েছেন, এগুলো তো পরের ব্যাপার। এরকমও তো হতে পারে ওনারা ওই ডাইনে বায়ে রাস্তা খুঁজে পেতে এত দক্ষ যে গতবারও খুঁজে পেয়েছিলেন, এবারও খুঁজে পেয়েছেন, আমরা সেই বিতর্কে যাচ্ছিই না। তিনি ধরে নিচ্ছি প্রচুর পড়াশুনো করে এই এতদিনে নিজেকে তৈরি করে যোগ্য করে দিয়ে তিনি তারপরে ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন, কিন্তু গোড়াতেই তো গলত। আদালতের নির্দেশ অনুযায়ী তো তিনি ওখানে অংশই নিতে পারেন না। সুপ্রিম কোর্টে শুনানির সময় স্কুল সার্ভিস কমিশন বাধ্য ছাত্রের মতো ঘাড় নেড়ে কী জানিয়েছিল ফাঁক গোলে যদি কোনো চিহ্নিত দাগি আবেদন করেও থাকে কমিশন তাকে অ্যাডমিট দেবে না। কিন্তু এখন যে কথা শোনা যাচ্ছে, যা আইনজীবীরা বলছেন তা যদি সত্যি হয়, তাহলে ওই দাগি যে শুধু অ্যাডমিট পেয়েছেন তা তো নয়, পরীক্ষায় বসেছেন, তারপর পরীক্ষা দিয়েছেন, তারপর তার খাতা চেক হয়েছে, তারপরে তার নাম ইন্টারভিউয়ের লিস্টে উঠে গেছে। এতগুলো ধাপ পেরিয়ে গেছেন তিনি। আচ্ছা, স্কুল সার্ভিস কমিশন কি রামকৃষ্ণ চরিতামৃত পড়েনি? রামকৃষ্ণ বলেছিলেন সংসারে থাকো কিন্তু পাকাল মাছের মতো থাকো, কোনো পাক যেন গায়ে না লাগে। এসএসসি তো মনে হচ্ছে একদম ঠিক করেই রেখেছে, তার ঠিক উল্টোটাই করবে। সংসারে যত পাক ময়লা আছে সব গায়ে মেখে বসে থাকবে, নাহলে এই ভুল তারা আবার করতে পারে। দাগিদের তালিকা প্রকাশ করতে বলেছিল সুপ্রিম কোর্ট। দাগিরা যাতে পরীক্ষায় বসতে না পারে তার নির্দেশও দিয়েছিল শীর্ষ আদালত। দাগিদের যে তালিকা এসএসসি প্রকাশ করে তার মধ্যে নীতিশ রঞ্জন বর্মনের নাম ছিল। এরপরও কিভাবে নিশীথ অ্যাডমিট কার্ড পেলেন, কিভাবেই বা পরীক্ষায় বসলেন, কিভাবে একজন দাগির নাম ঢুকে পড়ল প্রাথমিক ইন্টারভিউ তালিকায়? হাটে হাড়ি ভাঙছেন নীতিশের স্ত্রী। এর মধ্যে স্যার ওনার চাকরি চলে যায়। হ্যাঁ, উনি টেন্টেড ক্যান্ডিডেট ছিলেন 2016 সালের এসএসসিতে। স্যার আবার কালকে আমি দেখলাম ওনার যে ইন্টারভিউ লিস্টের নাম আছে,
2016 সালে ওনার ওএমআর জালিয়াতি ছিল। ওনার যতগুলো আজ অব্দি যতগুলো টেন্টেড লিস্ট দেওয়া হয়েছে পর্ষদ থেকে সবগুলোতে ওনার নাম ছিল স্যার। তা সত্ত্বেও উনি কি করে পরীক্ষাতে বসলেন আর কি করে স্যার ওনার ইন্টারভিউ নাম আসে? আমি স্যার অবাক হয়ে যাচ্ছি স্যার। বিবাহ বিচ্ছেদের মামলা চলছে, তাই বিরূপ সাক্ষী নীতিশের স্ত্রী, দাবি আইনজীবী ফিরদৌস শামীমের। জিজ্ঞাসা করলাম আপনি স্ত্রী হয়ে আমাকে এই তথ্য দিচ্ছেন কেন? বললো দেখুন আমাদের সেপারেশনের মামলা চলছে এবং যেহেতু টেন্টেড ক্যান্ডিডেট তাই ওই মেনটেনেন্সের টাকা দিচ্ছে না, বলছে যে বেসিক্যালি তার সার্ভিস টার্মিনেট হয়ে গেছে এবং তার সঙ্গে যে মামলার নথি সেটাও পাঠিয়েছে। TV9 বাংলা পৌঁছে গিয়েছিল নীতিশের রায়গঞ্জের বাড়িতে। তো সুপ্রিম কোর্টের নির্দেশ এটা, ওরা আমার ছেলে তো হ্যান্ডিক্যাপ, তো সেই অনুসারে হ্যান্ডিক্যাপকে ছাড় দেওয়া হয়েছে। সেই নির্দেশ অনুসারে আমার ছেলে পুনরায় অ্যাপ্লাই করলো পরীক্ষার জন্য, পরীক্ষা দিল, পরীক্ষা ভালো রেজাল্ট করেছে এবং ভাইভায় ডাক পেয়েছে। যদিও এই ধরনের কোনো নির্দেশ আদালত দেয়নি বলেই জানাচ্ছেন আইনজীবীরা। তাহলে আরও কত অযোগ্য দাগিরা এই তালিকায় ঢুকে বসে আছে, এই প্রশ্ন কিন্তু বিরোধীরা তুলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু চান না যে শিক্ষক শিক্ষিকারা চাকরি পাক, উনি সমস্যার সমাধান চান না, উনি চান যে এটা সমস্যাটা সমস্যাই থাকে। শিক্ষা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এবং আবার কোর্টকে ইন্টারভেন করতে হবে, এটা কি ভালো হবে? রবিবারই জেলবন্দি তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে নতুন নিয়োগেও দুর্নীতি করার অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অডিও ক্লিপ সামনে এনে ইডির কাছে তদন্তের আবেদন করেছেন শুভেন্দু। পরীক্ষাতেও প্রমাণ হলো জেলের ভিতরে থেকে জীবনকৃষ্ণ সাহা টাকা তুলছে। 50 টাকা লাগবে, 15.5 পেয়েছি। আপনি নিজে শুনুন, 16-11-তে আমি কালকেই ইডির কাছে ফোন নম্বর ইত্যাদি পাঠাবো। শুভেন্দুর ফেরেববাজি নিয়ে কোনো মন্তব্যই করবো না। এর আগেও ডিসেম্বরে সরকার ফেলে দেবে 3 বার বলেছিল। কদিন আগে এসএসসির প্রশ্ন নাকি ওর কাছে রয়েছে, ডায়লগ দিয়েছিল। ওর ফেরেববাজি বন্ধ করে কোর্টে গিয়ে মামলা করতে বলুন, উত্তর দিয়ে দেবো। জেলের বাইরে থেকে শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা চাকরি বিক্রির ব্যবস্থা করেছে, মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, ওরই মুখ্যমন্ত্রী ছিল। ফলে এসব কথা যত কম বলে তত ভালো। এই সব জিনিসগুলো দেখছি, শুনছি আর ভাবছি, ভাবুন তো কোথাকার জল কোথায় গড়িয়ে যাচ্ছে। কে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন, সেখানে খোরপোশ দেবেন না বলেছেন, তার থেকে ধরা পড়ে গেছে। আবার একটা এত বড় দুর্নীতির জায়গা তৈরি হয়ে গেল আমাদের এই এসএসসির পরীক্ষায়। কিসের থেকে কি? আর ঠিক একইভাবে শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করে বসে রয়েছেন জীবনকৃষ্ণ সাহা জেলের ভেতর থেকে টাকা পয়সা নিচ্ছেন। পদ ভাবে আমি দেব, রদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। এবার শুভেন্দু অধিকারীর কথা ধরতে হয় এসএসসির নতুন বিতর্কে অন্তর্যামী হচ্ছেন আসলে জীবনকৃষ্ণ সাহা, যিনি বেলে ছিলেন, আপাতত নিয়োগ দুর্নীতিতে দ্বিতীয়বার গ্রেপ্তার হয়ে এখন জেলে আছেন। তার বিরুদ্ধেই জেলে বসে নতুন করে দুর্নীতিতে মদদ দেওয়ার অভিযোগ করেছেন বিরোধী দল নেতা। দেখুন, এটাও গুরুতর অভিযোগ, এটা নিয়ে তো কোনো সংশয় নেই। কিন্তু তার থেকেও গুরুতর বিষয় হচ্ছে শুভেন্দু অধিকারীর কথা শুনে পার্থ চট্টোপাধ্যায় কি একটু মুচকি হাসছেন নাকি? প্রাক্তন শিক্ষামন্ত্রী কি মনে হচ্ছে যাক এই যাত্রাটা তো বাঁচা গেল? এই যাত্রা কাউকে যদি আদালত মাস্টার মাইন্ড বা ওই ধেরে হিঁদুর টিঁদুর বলে, তাকে তো বলতে পারবে না। এখন থেকে লোকে তাহলে ভাববে ওই ধেরে ইঁদুর টিঁদুরগুলো বোধহয় জীবনকৃষ্ণ সাহাই হবে। মানে কাকতালীয় হলেও পার্থ চট্টোপাধ্যায় ফের বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করতে না করতেই দেখুন নিয়োগ দুর্নীতিও কীরকমভাবে বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিকতা ফিরে পাচ্ছে। একদিকে এই 2016 চিহ্নিত দাগি তিনি নতুন পরীক্ষার ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন, এই বিষয়টা প্রকাশ্যে চলে আসায়, মানে এই অভিযোগটা ওঠায়, মোটামুটি গোটা বিষয়টায় খানিকটা কালির ছিটে তো লাগলোই। আর আরেকদিকে যারা এবছর প্রথমবারের জন্য এসএসসি পরীক্ষায় বসেছিলেন, তাদের আন্দোলনে একটা হাতেখড়ি হয়ে গেল। একই সঙ্গে এসএসসির ইন্টারভিউতে যারা ডাক পেয়েছেন তাদের কিন্তু অধিকাংশই ওই চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা। যারা নতুন পরীক্ষার্থী তারা অনেকে লিখিত পরীক্ষায় 60 পেয়েছেন, কিন্তু ইন্টারভিউতে ডাক পাননি, কারণ ওই 10 নম্বর যে অতিরিক্ত আগের বারের লোকজন পেয়েছেন সেটা তো তারা পাননি। ফলে একই সঙ্গে হতাশ এবং ক্ষুব্ধ তারা। আর ফলে আরও একটা জিনিস হয়েছে, ওই গতবার যারা এই আন্দোলনে নেতা টেতা ছিলেন
চাকরি চলে গেছে বলে চাকরিহারাদের আন্দোলন নেতা, তারা অনেকেই কিন্তু এবার চাকরি টাকরি পেয়ে গেছেন। ফলে আবার নতুন সেট নেতাদের আর কি সেটা কিন্তু তৈরি হয়ে গেল এই নতুন পরীক্ষার্থীদের মধ্যে থেকে। একেই বলে সাপ্লাই লাইন একদম ঠিক রাখা। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আর সেই গাড়ি ঘোড়া চড়ে রাস্তায় আমরা বসে আছি। 10 বছর একটা রাজ্যে শিক্ষক নিয়োগই হয়নি। 10 বছর ধরে আমরা ওয়েট করে আছি একটা পরীক্ষার জন্য। স্বপ্ন আমাদের দুঃস্বপ্নে পরিণত হলো। এই রাজ্যে তাহলে আমরা বেকারই থাকবো। যেখানে চাকরি পাওয়াটা টাফ, শুধু বলবো না একেবারে অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। 1 লক্ষ ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে। অভিজ্ঞতার অতিরিক্ত 10 নম্বর কোনোভাবেই দেওয়া যাবে না। যে রকম ভাবে 2016 সালে দুর্নীতি হয়েছিল ঠিক একই রকম ভাবে আবার 2025 সালে আবার দুর্নীতি হচ্ছে, তাহলে আমরা ফেসার যাবো কোথায়? এরপরে বৃহত্তর প্রতিবাদ হবে। আমাদের ন্যায্য অধিকার, আমাদের ন্যায্য মানে 10 বছর ধরে আমরা বঞ্চনার শিকার। আমাদের মেধাকে খুন করেছে, আজকে এরা আমাদেরকে পদদলিত করে খুন করতে চায়। এখানে আমরা থেমে থাকবো না, পরবর্তীকালে আরো ভয়ঙ্কর আন্দোলনে নামবো। দেখুন, দুটো বিষয় খুব পরিষ্কার করে নেওয়াটা এক্ষেত্রে ভালো, জানেন তো। কেউ যদি এরকম 60 পান, লেখা পরীক্ষায় পুরো নম্বর পান, পেয়ে যদি ইন্টারভিউয়ে ডাক না পান, তার যে খারাপ লাগবে, তার যে ভয়ঙ্কর খারাপ লাগবে, এটা নিয়ে কোনো সংশয় নেই। তাদের প্রতি সহমর্মিতা আছে। কিন্তু মুশকিল হচ্ছে এটা যে ঘটবে তারা কি জানতেন না? তারা কি জানতেন না যে আদালতের নির্দেশ মেনেই এসএসসি চাকরিহারাদের এই অতিরিক্ত 10 নম্বর দিয়েছে? এটাই দেওয়ার কথা ছিল। দেখুন, নম্বরের ভিত্তিতে এর ফলে যে নতুনরা পিছিয়ে থেকেই এই পরীক্ষায় বসছেন, এমনটা যে হতে পারে, এটা কি এই নবীন পরীক্ষার্থীরা জানতেন না? জানতেন তো। পরীক্ষার আগে তারা সেটা নিয়ে আদালতের দ্বারস্থও হয়েছিলেন। এবার এইটা ভেবে তারা পরীক্ষা বয়কট করতে পারতেন, করেননি তো। এটা জেনেই পরীক্ষায় বসেছিলেন যে একটা অসম লড়াই তারা লড়ছেন, সেই লড়াইটার থেকে মানে পাশ করে বেরিয়ে যাওয়াটা বেশ কঠিন আছে। কিন্তু এই ব্যাপারে যখন কোর্টের নির্দেশ মেনে কোর্ট যখন তাদের দাবি উড়িয়ে দিয়েছিল, কোনো বিধিনির্দেশ নিষেধ ওই 10 নম্বর দেওয়ার ওপর জারি করেনি, সেই অবস্থায় তারা সব কিছু জেনে শুনে পরীক্ষায় বসে কেন আবার আন্দোলনে নামছেন? এটা বলবেন যে এরা তো চাকরি চাইছেন। ঠিক, চাকরি তো সবাই চান। হয়তো তারা ভাবছেন যে বহু বছর পর একটা পরীক্ষা হচ্ছে, আবার কবে হবে ঠিক নেই, তাই হয় এবার নয় নেভার, এসপার ওসপার কিছু একটা তো করেই দিতে হবে। সেই জন্যই তারা দাবি করছেন যে 0 পদ বাড়াতে হবে। সেই 0 পদে তাদের মতো নতুন পরীক্ষার্থীদের সুযোগ দিতে হবে। এই দাবিতেই তারা এসএসসিকে রাত 8টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে সল্টলেকে বিকাশ ভবনের সামনে রাস্তা আটকে বসে পড়েছিলেন। কিন্তু পুলিশ সন্ধ্যের পর সেখান থেকে তাদের সরিয়ে দেয়। এবার পুলিশের টানা হ্যাচড়ায় গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগটা যখন চাকরিহারারা, ওই চাকরি প্রার্থীরা, এক্ষেত্রে চাকরি হারারা বলে বলে অভ্যেস হয়ে গেছে তো, তো যদিও এরা মনে করছেন এরা চাকরি হারাই হলেন, কারণ তারা যোগ্য ক্যান্ডিডেট, তাদের ওরকম যদি ওই 10 নম্বরটা এক্সট্রা না দেওয়া হতো তাহলে তারা পেতেন। সে যাক, যেটা হয়নি সেটা হয়নি, তারা চাকরি প্রার্থী এখন অবধি। তারা যখন এই অভিযোগগুলো তুলছিলেন তখন মনে হচ্ছিল এই অভিযোগের মধ্যেই আর নতুনত্ব কী আছে। চাকরি প্রার্থীদের এইভাবে পুলিশ সরিয়ে কি প্রথমবার দিল নাকি? কিন্তু অন্তর্যামী তিনিও কি হাসছিলেন? অন্তর্যামীর কি মনে হচ্ছিল যারা নতুন পরীক্ষার্থী, যারা ফ্রেশার্স, নবীন, আন্দোলনের মাধ্যমে যাদের নবীনবরণের ব্যবস্থা হলো, তাদের কথা একটুখানি ভেবে দেখা দরকার। এবার অন্তর্যামী কি করেছেন না করেছেন সেটা তো পরের কথা, কিন্তু সম্ভবত তিনি মুচকি হেসেছেন। শিক্ষামন্ত্রী জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে, ইন্টারভিউ প্রক্রিয়ার মাঝেই 0 পদ বাড়ানোর বিষয়ে নাকি তারা মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছচ্ছেন আর কি। এবার ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্যে এইভাবে 0 পদ বাড়ানো সম্ভব কি সম্ভব নয় সেটা তো পরের কথা। কিন্তু আপাতত আন্দোলনে হাতেখড়ি হয়ে যাওয়ায় শিক্ষকদের মনের মধ্যে যে আবার একটু আশার সঞ্চার করে দিলেন অন্তর্যামী, সেটা নিয়ে কোনো রকম সংশয় নেই। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে।
কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে এই নিয়ে কোনো আইনিভাবে কোনো পাকাপোক্ত কোনো কথা আমি এখানে বলতে পারি না। এটা যতক্ষণ পুরো প্রসেস শেষ হবে আমরা পুরো দেখবো যে যোগ্য সত্যিই কেউ বাদ গেলেন কিনা, কতজন এখনো আমরা জানি না। এখন এরপর 9-10-এর রেজাল্ট বেরোবে। যোগ্য এই পুরো প্রসেস শেষ হওয়ার পর যোগ্য যদি কেউ বাদ যান তাদের ক্ষেত্রে আমি তো বারবার বলছি সরকার সহানুভূতিশীল। ওনারা বলছেন যে যোগ্য মানে শিক্ষাপদ বাড়াবো, শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনেই ঢপবাজ। এরা বলে বছর বছর চাকরি দেবো, চাকরি হয়েছে। এরা বলে ডবল ডবল চাকরি দেবো, চাকরি হয়েছে। এরা সবসময় মিথ্যা প্রতিশ্রুতি। 2011 সালের পর থেকে কোন কাজটা আইনি সঙ্গত হয়েছে? এরা বেআইনি কাজ করতে অভ্যস্ত এবং পারদর্শী। এখন যদি বলে আমি শূন্য পদ বাড়াবো, এরা কি মনে করেছে কি জনগণের পয়সার উপর নিজেদের নৃত্যরা করে বেড়াবেন? সম্পূর্ণ বেআইনি আরেকটা গন্ডগোল পাকাবার চেষ্টা করছেন। দেখুন, তাহলে বুঝতে পারছেন যে সাধারণ মানুষের একটা খবর, মানুষের চাকরি সংক্রান্ত একটা খবর যে সব সময় যে কোনো সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই চাকরিকে কেন্দ্র করে আবার যে একটা ক্ষোভ দানা বাঁধছে। সরকার যে নতুন একটা বেশ কিছু ভাবনা চিন্তা করছে, যেটাকে নিয়ে হয়তো আপনি বলতে পারেন ওই মানুষের জন্য প্রয়োজনীয় একটা খবর। এই রকম সব ইস্যুগুলো ওই রাজ্যপালের রাজভবনে ওই নাটকের ফলে ধামাচাপা পড়ে যাচ্ছিল। আসল মানুষের ইস্যু কোনটা সেটা একটা দেখালাম, আরেকটা আপনাদের দেখাই। এইটার কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন সাংসদ, তৃণমূল সাংসদ অসিত মাল। আজকে কিন্তু টের পেয়ে গেছেন যে সাধারণ মানুষের ইস্যু কোনগুলো, সাধারণ মানুষ কোন বিষয়গুলো নিয়ে সব থেকে বেশি চিন্তিত। তাহলে আপনাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে ঠিক কীভাবে আমাদের নজর আসল বিষয়গুলোর থেকে ঘুরে যায়, যেগুলোর থেকে ঘোরাটা একদম উচিত না। স্যার, আমাদের একটু দাবি আছে আপনাদের, মানে আউট দেওয়ার জন্য কি একটু আমাদের এটাই দাবি, আমাদের পাবো না আপনাকে। একদিকে সাধারণ মানুষ, যাদের মধ্যে কেউ কেউ আবার নিজেদের তৃণমূল কর্মী বলেই পরিচয় দিচ্ছেন, আর তাঁরা যাকে কার্যত ঘিরে ধরেছেন তিনি দুবারের সাংসদ। রবিবার অবশ্য আউশগ্রামে একটা ফুটবল টুর্নামেন্টে এসেছিলেন অসিত। অনেকদিন পর সাংসদকে সামনে পেয়ে একেবারে ছেঁকে ধরেন এলাকার লোকজন। হাতজোর করে শুরু হয় প্রশ্ন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে একজনকে ভিডিও করতে নিষেধ করেন তৃণমূল সাংসদ। ততক্ষণে অবশ্য ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। তৃণমূল কর্মীরা বলেই ফেললেন, এত খেটে খুঁটে জেতানোর পর এটাই কি সাংসদের প্রতিদান? আপনি বলুন যে একটা টিউবওয়েল দিয়েছি। বাবু, নিজের যে তার লোকসভায় যে এরকম বিদ্রোহের আগুন লুকিয়ে রয়েছে তৃণমূল সাংসদ সেটা জানতেনই না। এবং গোটা বিষয়টা দেখুন, গেছিলেন একটা ফুটবল টুর্নামেন্টে, স্বাভাবিক বিষয়, যেতেই পারেন। মুডটাও নিশ্চয়ই সেরকমই ছিল, একটু স্পোর্টিং ছিল কিনা সেটা নিয়ে অবশ্য প্রশ্ন দেখা দেবে যখন ওই বিদ্রোহের ধিকি ধিকি আগুনগুলো তার সামনে জ্বলতে শুরু করলো। তাকে দেখে লোকের যে আসলে ওই ফুটবল টুটবল নয়, রাস্তা বা পানীয় জলের জন্য টিউবওয়েলের কথা মনে পড়ে যাবে, এটা হয়তো তার মাথার মধ্যে ছিল না। কারণ ওই বললাম, রাজনৈতিক নেতাদের কাছে ইস্যুগুলো অন্য, তারা এমন সব ইস্যুগুলোকে খুঁজতে চান বা দেখাতে চান যেগুলো নিয়ে তাদের সুবিধা হয়, সাধারণ মানুষের সুবিধা হয় না। কিন্তু মুশকিল হচ্ছে এগুলোই তো মানুষের স্বাভাবিক চাহিদা, আসল চাহিদা, ওই চাকরির মতো। অথচ এই খবরগুলোই আজ রাজ্যপাল প্রায় ঢেকে দিচ্ছিলেন। এবং তার ফলে মানে এরকম কত কত জিনিস যেগুলো আপনার আমার সঙ্গে সম্পর্কযুক্ত সব টেনে বার করবো, কোনো চিন্তা নেই। ওই একটু দেখালাম যে কিভাবে আমাদের নজর ঘোরে বা ঘোরানো হয়। এবং একটা আমাদের ছবি তো বটেই, রাজভবন এরমভাবে কুকুর ঘুরে বেড়াচ্ছে, রাজ্যপালের চেয়ারে বসে পড়ছে, তো চট করে দেখা যায় না। সুতরাং ওরা দেখানো হয়ে গেছে। মাঝে মধ্যে আমাদের একটু কমিক রিলিফও লাগে, কিন্তু যেগুলো কমিক না, অত্যন্ত সিরিয়াস বিষয়, সেগুলো তো আমাদের চিন্তায় ফেলে। এনআইএ কি জানতে পেরেছেন জানেন? মুর্শিদাবাদে ইখতিয়ার নামের এক দুষ্কৃতীর সেফ হাউসে ছিল ওই লালকেল্লা বিস্ফোরণে যে বিস্ফোরকগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো।
এই ইখতিয়ার নিজে যেমন বাংলাদেশি, তেমনই অনেক বাংলাদেশি নাকি দিল্লি বিস্ফোরণের আগে ওই জঙ্গি সংগঠন লস্করের ভিডিও কনফারেন্সে ছিল। ওই বাংলাদেশ থেকে নাকি এই বিস্ফোরকগুলো এসে মুর্শিদাবাদে মজুদ হয়েছিল, সেটা বাংলাদেশিরাই করেছিল। এটা যেরকম সদ্য জানা গেল, তেমনি এটাও তো সদ্য জানা গেল যে দিল্লি বিস্ফোরণে বাংলাদেশি মাথারাও জড়িত থাকতে পারে পুরো মাত্রায়। এবার ভারত কি করবে? ভারতে যে কোনো সন্ত্রাসবাদী হামলা যে যুদ্ধ হিসেবে দেখা হবে, সেটা তো প্রধানমন্ত্রী অনেক দিন আগেই বলে দিয়েছিলেন। তাহলে ওপাশে বাংলাদেশে যখন একেবারে চরম পরিস্থিতি বলা চলে, চরম উত্তপ্ত পরিস্থিতি, তার মধ্যেও যখন ভারতের ক্ষতি সাধনের রাস্তা খুলছে, তাহলে ভারত কি করবে? এইটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। দেখুন, লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে বাংলার যোগটা এখনও কিন্তু প্রতিষ্ঠিত নয়, গোয়েন্দা তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এবার যদি যোগটা প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তো গোটা দেশের সঙ্গে বাংলার বিয়োগ হয়ে যাবে, মানে আড়ি হয়ে যাবে। এতদিন বাংলাদেশি সন্দেহে বাঙালিরা হেনস্থার শিকার হতেন, এবার জঙ্গি সন্ত্রাসবাদী সন্দেহ করা হবে। রাগ হচ্ছে না ভেবে? বিশ্বাস করুন, খুব হচ্ছে। কিন্তু মানুষের ধারণা সেটা তো এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতেই তৈরি হয়। এগুলোকে বদল করবেন কি করে? আমাদের এই যে বাংলা ভাষা, তাতেই তো পদ্মাপাড়ের জঙ্গি, মৌলবাদী, বন্য বর্বররা সবাই কথা বলে। ওদের পাপ আমাদের নির্দোষ ওই পরিযায়ী শ্রমিকদের উপর চাপে। আর যেরকম ঢাকায় 543 পাতার পাপ হল, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে ফাঁসির হুকুম দিয়েছে। অবশ্য অন্য কিছু দেওয়ার কি কথা ছিল? ছিল না তো। পশ্চিমী চক্রান্তে এই মৌলবাদী অভ্যুত্থানটা হয়েছে, ওখানে ইউনুস মসনদে বসেছে। এবার তারা হাসিনাকে ফাঁসির হুকুম দেবে না তো কি করবে? ওই ডেকে এনে মালা পরিয়ে ওই বসিয়ে দেবে নাকি প্রধানমন্ত্রীর চেয়ারে? দেখুন, 2024-এর 5ই আগস্ট হাসিনাকে যদি বাগে পেত না, তাহলে ওই হিংস্র হায়নার দল ছিঁড়ে খেত। ঠিক যেরকমভাবে তালিবানরা প্রথম দফায় ক্ষমতায় আসার পর আফগানিস্তানের সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নাজিবুল্লাহকে মেরে ঝুলিয়ে দিয়েছিল, ঠিক সেই দশা হয়তো হতো। ওই বাংলাদেশের মৌলবাদীরা হাসিনাকে না পেয়ে গণভবন লুট করেছিল। তারপর ওই লুটের পর যেভাবে জামা কাপড় সব কিছু ওইভাবে দেখিয়েছিল, তাতে তাদের রুচি, মানসিকতা সব পরিষ্কার হয়ে গেছে। শেখ মুজিবের মূর্তি ভাঙা হয়েছে, বাড়ি ভাঙা হয়েছে, কবর খোঁড়ারও চেষ্টা হয়েছিল শেখ মুজিবের, সেটা অবশ্য ঠেকানো হয়েছে। আর মুজিবের ছবি মুছে নতুন টাকার নোট বাজারে ছাপা হয়েছে। এবার হাসিনাকে প্রাণদণ্ড না দিলে এই ট্রাইব্যুনালের উদ্দেশ্যটাই তো সাধন হতো না। এবার ট্রাইব্যুনাল অবশ্য মরতে বলেছেন বলেই হাসিনা মারা যাবেন এরমও নয়, তিনি নাগালের বাইরে রয়েছেন, বাইরেই থাকবেন। তাহলে আপনারা ভাববেন যে ট্রাইব্যুনাল দিয়ে এত কষ্ট করে হাসিনাকে হত্যার রায় দেওয়ানো হলো কেন, এত পাতা পড়তে হলো? তারও একটা কারণ আছে। এটা হলো যাতে হাসিনার দেশে ফেরার পথটা বন্ধ করে দেওয়া যায়। এই বিচারের বিরুদ্ধে বাংলাদেশ জুড়ে যে বিক্ষোভের আগুন ছড়িয়েছে, তাতেই প্রমাণ হচ্ছে যে বিচার যারা করছেন দেশবাসীর চোখে তারাই অপরাধী। এবার এই মৌলবাদীরা যদি দুর্বল হয়, আর হাসিনা যদি কোনো দিন ফিরে আসেন, এসে যদি এদের বিরুদ্ধে যে জমাট বাঁধা ক্ষোভ, এদের বিরুদ্ধে যে প্রতিবাদ, পাল্টা বিপ্লব, বিদ্রোহ, সেগুলোকে নেতৃত্ব দেন এবং তারপর ক্ষমতা দখল করেন, এই ভয়েই ফাঁসির হুকুমটা দিয়ে রাখা হলো, যাতে হাসিনার দেশে ফেরার পথটা বন্ধ করা যায়। হাসিনা শেখ মুজিব হত্যার পরেও কিন্তু ভারতের আশ্রয়ে দীর্ঘদিন ছিলেন, 6 বছর ভারতে কাটিয়েছিলেন। তারপর 1981 সালে বাংলাদেশে ফিরেছিলেন। আর তারপর কালক্রমে ওই গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তিনিই প্রধানমন্ত্রী হয়ে যান। হাসিনা ফের দেশে ফেরার সুযোগ পেলে প্রতি বিপ্লব তো ঘটাতেই পারেন, তাই না? তাই একটা রায় দিয়ে তাকে ওই দেশে ফেরা মাত্র আইনি পদ্ধতিতে খুন করার রাস্তাটা খুলে রাখা হলো। এটা আসলে ইউনুস তৃপ্তির ঢেকুর তুলতে এই রায় দিচ্ছেন এবং বাংলাদেশকে একটি বিবাদের দিকে, বিশৃঙ্খলার দিকে, সংঘাতের দিকে ঠেলে দিতে, যাতে আগামী বছরে উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচন অনুষ্ঠানের ফেব্রুয়ারিতে, সেই নির্বাচন যেন অনুষ্ঠিত করতে না হয়। অভিযুক্তর
অধিকার আছে তার নিজস্ব নিজের ডিফেন্স লয়ার অ্যাপয়েন্ট করা, ওরা করতে দেয়নি। ওনাদের উইটনেস ডাকার অধিকার আছে, ডাকতে দেওয়া হয়নি। ওনাদের এভিডেন্স প্রেজেন্ট করার অধিকার আছে, তা করতে দেয়নি। যে রাইটটা দেওয়া হয়েছে উইদাউট দি প্রেজেন্স অফ দি অ্যাকিউজ, এখন আইনি বিধান হলো যদি কেউ না আসে তবে সেই ক্ষেত্রে সরকারের অনেক অ্যাভিনিউ আছে, বলতে পারে যে তুমি প্রেজেন্ট হও। ইউনূসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বাংলার জনগণ আমাদের সাথে আছে, ইনশাল্লাহ জয় বাংলাদেশের জনগণের হবেই। আমি আছি বাংলাদেশের জনগণের সাথে। আচ্ছা, শেখ হাসিনা কোথায় রয়েছেন বলুন তো? বাংলাদেশের মানুষজন এই প্রশ্নটা নিয়ে একটু কিন্তু ধাঁধায় আছে। ভারতেই রয়েছেন কি? বাংলাদেশ কূটনৈতিক চ্যানেলে তার প্রত্যর্পণের আবেদন জানিয়েছিল, ভারত যথারীতি উত্তর দেয়নি। তিনি ভারতে চলে আসার পর দিন অর্থাৎ 2024-এর 6ই আগস্ট বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন যে তিনি ভারতে আছেন, কিন্তু সে তো অনেক দিন হয়ে গেল। বর্তমানে শেখ হাসিনা ঠিক কোথায় রয়েছেন সেটা কেউ জানেন না। তবে হাসিনা যে পরিস্থিতিতে ভারতে এসছেন তারপর ভারত কিন্তু তাকে প্রত্যর্পণ করতে বাধ্য নয়, যে চুক্তি আছে সেই অনুযায়ীই বাধ্য নয়। এবার বাংলাদেশ এখন আন্তর্জাতিক আদালতে গিয়ে কান্নাকাটি করতে পারে, কিন্তু এই বিচার প্রক্রিয়াটা এতটা একপেশে না, ওই আন্তর্জাতিক আদালতে এই রায়টা ধোপেই টিকবে না। ভারত সরকারি বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের গণতন্ত্র, শান্তি, সার্বিক উন্নতি, বাংলাদেশের মানুষের স্বার্থের প্রতি তারা দায়বদ্ধ। এটাই তো ভারত চিরকাল বলে এসছে। দেখুন, মোহাম্মদ ইউনূস যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপ্রধান নন সেটা কিন্তু ভারত বারবার বুঝিয়ে দিয়েছে। আমাদের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি 1 বছর আগে ঢাকায় গিয়ে সেটা জানিয়ে দিয়ে এসছেন। কিন্তু যেটুকুনি না হলেই নয়, সেটুকুনি কূটনৈতিক সম্পর্কই বাংলাদেশের সঙ্গে যে রাখা হবে এটাও জানানো হয়েছে। ফলে চাপ দিয়ে লাভ নেই। এই যে উদাহরণটা, ভারতকে যে এইসব ক্ষেত্রে চাপ দিয়ে লাভ হয় না সেটা তো রয়েছে, আরও বড় উদাহরণ রয়েছে। মহাশক্তিধর চীন, তারা এতদিন ধরে এতভাবে চাপ দিয়েছে, কিন্তু দলাই লামাকে তো ভারত থেকে ফিরিয়ে নিয়ে যেতে পারেনি। ফলে বাংলাদেশ অন্তত হাসিনাকে নিয়ে ভারতকে চাপে ফেলতে পারবেন না, এটা পরিষ্কার। তাদের পেছনে যে মুরব্বিই থাকুন, আমাদের এখন ওই গ্যালারিতে বসে মজা দেখা ছাড়া গত্যন্তর নেই। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? দুঃখের বিষয় একটাই, এই হাসিনাকে নিয়ে বাংলাদেশে জামাত সহ মৌলবাদী গোষ্ঠীগুলো তারা হয়তো ফের হিন্দুদের ওপর নির্যাতন শুরু করবে। বাংলাদেশে কিছু ঘটলেই তো এরা ওখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন চালাতে শুরু করে, আর তাতে বাংলা লাগোয়া সীমান্তে অনুপ্রবেশের চাপ বাড়ে। জলপাইগুড়ির বেরুবাড়ির 7 বাসিন্দারা তো সেই জন্যেই এখন থেকেই আশঙ্কার প্রহর গুনছেন, জানেন তো। কারণ ওই হিন্দুরা বাংলাদেশ থেকে যখন পালিয়ে আসবেন তখন তাদের গ্রামের ওপরেই তো চাপ বাড়বে। আতঙ্কিত, কারণ ব্যাপারটা যদি পড়তেই পারে, কারণ এর আগেও বিরাটভাবে প্রভাব পড়ছিল, তাতে অনেক মানুষজন আমাদের সীমান্তে এসেছিল, আমরা তাদের যদিও বুঝিয়ে সুঝিয়ে ফেরত দিয়েছি। বাংলাদেশে যারা সংখ্যালঘু তারা যে আতঙ্কিত হবে এবং তারা যে ভারতের দিকে আসার চেষ্টা করবে, এই জিনিসটা আমরা আশঙ্কা করছি হতেই পারে। বাংলাদেশের লোক তো লাগাতার এই দিক থেকে গরু নিয়ে যায়, পশু নিয়ে যায়, অনেক কিছু পারাপার করে। তবে ওই স্বরূপনগরের সীমান্তের ছবিটা দেখে বেরুবাড়ির ওই বাসিন্দারা যারা দুশ্চিন্তায় রয়েছেন, ওপার থেকে হিন্দুরা ঢুকে পড়তে পারবেন বলে তাদের একটুখানি স্বস্তি পেতে পারেন আর কি। স্বরূপনগরের ছবিটা পুরো উল্টোমুখী। স্বরূপনগর সীমান্তে যে ছবিটা এই মুহূর্তে দেখা যাচ্ছে, সেই ছবিটা সোশ্যাল মিডিয়ায় হট কেকের মতো সবাই শেয়ার করছে। সেই রিপোর্টারদের ওখানে মেলা বসে গেছে। আর উত্তর দক্ষিণ 24 পরগনার ওই গৃহিণীরা, কলকাতার বহু গৃহিণী স্ক্রিনে আতশ কাজ দিয়ে দেখছেন রাতারাতি এলাকার থেকে উধাও হয়ে যাওয়া ওই রহিমার মা, মালতীর মায়েরা সেই ভিড়ে রয়েছেন কিনা। সকলের বাড়িতেই তো একই সমস্যা। এসআইআর ঘোষণার পর থেকেই অনেক এলাকায় কাজের লোক পাওয়া যাচ্ছে না বলে খবর ছড়িয়েছে। আসলে
যারা এই কাজগুলো বিশেষ করে নিউ টাউন বা ওই রকম সব অঞ্চলে, উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় বা কলকাতার বহু জায়গায় যারা এসে এই কাজকর্মগুলো করতেন তারা সবাই কিন্তু ওই বাংলাদেশ থেকে, মানে একটা বড় অংশ, সবাই বলাটা ভুল, একটা বড় অংশ ওই বাংলাদেশ থেকে আসা বাংলাদেশি। এবার যে মুহূর্ত থেকে SIR শুরু হয়েছে তাদের প্রাণে ভয় ঢুকেছে এবং তাদের মনে হচ্ছে ধরা পড়ে গেলে এখানে জেলে পুরে দেবে, তার থেকে চাচা আপন প্রাণ বাঁচা। সবাই এখন সীমান্তের দিকে দৌড়চ্ছেন। সেই জন্যই তো আপনাদের বহু ছবি দেখিয়েছিলাম, পরে BLOরাও গিয়ে পুরো গ্রাম ফাঁকা দেখেছেন, কারণ সবাই পালিয়ে গেছেন সব। তার মানে বুঝতে পারছেন এই যে সীমান্তে, স্বরূপনগর সীমান্তে, যেখানে ওই বাংলাদেশিরা বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য সীমান্তের ধারে পৌঁছে ভিড় করে বসে গেছেন, তাদের সেই ছবিটাই তো বাংলার স্বরূপটা একদম হাটখোলা করে দিচ্ছে। এত লোক বাংলাদেশে ফেরত যাওয়ার চেষ্টা করছে, তার মানে এত লোক বাংলাদেশ থেকে ভেতরে ঢুকেছিল। এখন যারা ভিড় করে রয়েছে তারা ওই ফেরত যাওয়ার এখনো কোনো কাগজপত্র জোগাড় করতে পারেনি। এবার ভাবুন, যারা এই দেশে ঢুকে এই পরিচয়পত্র বানিয়ে এদেশের সাথে মিশে গেছিল, যারা শ্বশুরকে বাবা বানিয়ে ফেলেছিল, এরকম যে খবরগুলো আপনাদের এতদিন ধরে দেখিয়েছি, সেই খবরগুলো কতটা সত্যি ছিল, আমাদের পরিস্থিতি কি বুঝতে পারছেন? বাংলাদেশের লাভলি খাতুন বাংলায় পঞ্চায়েত প্রধান হয়ে গেছেন, সে খবরও তো আমরা দেখিয়েছি। এরা এখন কোথায় যে কে ছিটকে চাটকে আরও কতজন যারা ওই পরিচয়পত্র বানিয়ে নিয়েছিলেন, তারা যে লুকিয়ে রয়েছেন সেটাও কিন্তু আমরা জানি না। সবাই যে ওই সীমান্তের দিকে দৌড়চ্ছে এরম না, পালাচ্ছে, আপাতত গা ঢাকা দিচ্ছে অনেকেই, কিন্তু তারা যে কোথায় ঘাপটি মেরে বসে আছে এটা বোঝা যাচ্ছে না। SIR এর বেড়াটা যে মুহূর্তে টপকে যাওয়া যাবে অমনি তারা ফের বৈধ হয়ে যাবে। তার মানে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে ওই যাবতীয় যে শ্রী প্রকল্পগুলো রয়েছে, বিনামূল্যে রেশন রয়েছে, এই সব কিছুতেই ওই বিদেশিরা আবার ভাগ বসানোর চেষ্টা করবে। এই সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এটা 1 পয়সা কর দেয় না। আমাদের পকেট কেটে রাষ্ট্র যে কর নেয়, এই বিদেশিরা বাংলাদেশিরা এসে সেই রাজস্বের সুফল ভোগ করে। আমাদের চাষিরা ফসল ফলায় আর তারা এসে বিনামূল্যে রেশন নেয়। এবার 10 টাকার সেই ভাঙা রেকর্ড, মানে এটা BSF এর নাকি রাজ্য প্রশাসনের সেই ভাঙা রেকর্ড তো আর চলবে না। এই স্বরূপনগরের দৃশ্যটা দেখার পর দরজাটা বন্ধ হওয়াই ভালো, সবারই বরঞ্চ লজ্জা পাওয়া ভালো। এই যে কাতারে কাতারে মানুষ ফিরে যাচ্ছে, এটাই তো প্রমাণ করছে অনুপ্রবেশটা আমাদের রাজ্যের জন্য কত বড় সমস্যা এবং কতদিন ধরে এ ব্যাপারে সব পক্ষই চোখ বন্ধ করে থেকেছে। মাথায় পোটলা পুটলি, লোটা কম্বল, পিল পিল করছে মানুষজন। তার মধ্যে যেমন রয়েছে শিশুরা, তেমন মহিলারাও, কেউ কেউ আবার চাদর বিছিয়ে বসে। উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে ধরা পড়ল এমনই ছবি। কিসের এত ভিড়? খোঁজ নিতেই জানা গেল সীমান্ত পার করে বাংলাদেশে ফিরে যাওয়ার ভিড়। সূত্রের দাবি অন্তত 300 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। তাদের দাবি কেউ বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসে শ্রমিকের কাজ করত, কেউ আবার পরিচারিকার কাজ করত। কি কাগজপত্র কিছু নেই? আধার কার্ড, আই কার্ড কিছু নেই? না, কিছু নেই। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ, আমরা এই মানে বাসা বাড়ি কাজ করি, এইভাবে মানে পেটের দায় আমরা এবারে। বাড়ি কোথায়? বাংলাদেশি বাড়ি কোথায়? সাতক্ষীরা জেলা। এখন কোথায় যাবেন? বাংলাদেশে যাব। বাংলাদেশে বাড়ি। আচ্ছা, বাংলাদেশে বাড়ি। হ্যাঁ। এখানে কোথায় ছিলেন এতদিন? বিরাটি। বিরাটি থাকতেন? কোনো কাগজপত্র নেই? না। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ। এখন কোথায় যাচ্ছেন? বাংলাদেশে যাচ্ছে। কিন্তু কেন হঠাৎ এত মানুষের সীমান্ত পার করার হিড়িক? ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে SIR এর কাজ শুরু হয়েছে, আর সেই ভয়ই নাকি ভারত ছাড়ছে অনুপ্রবেশকারীরা। বাংলাদেশে। বাংলাদেশে কোথায়? বাংলাদেশে কলরা থানা, কুসুডাঙ্গা গ্রাম। কোথায় থাকতেন এখানে? বিরাটি। বিরাটি থাকতেন? সবাই বিরাটি থাকতো? না না না। তারপরে কি কোনো কাগজপত্র নেই? আধার কার্ড, আই কার্ড কিছু নেই? অবৈধভাবে থাকতেন? তারপরে এখন চলে যাচ্ছে। এর আগেও স্বরূপনগরের সীমান্ত পার করার সময় 96 জন অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছিল।
এদিকে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে বঙ্গোপসাগরে ফের ২৬ জন সহ একটি বাংলাদেশি ট্রলারকে আটক করেছে উপকূলরক্ষী বাহিনী। ধৃতদের দাবি তারা বাংলাদেশি মৎস্যজীবী। কোস্টগার্ড আমাদেরকে বর্তমানে হ্যান্ডওভার করেছেন সকল যারা ২৬ জন বাংলাদেশি মৎস্যজীবী বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তাদের সম্ভবত বাংলাদেশে এখন বর্তমানে অফ সিজন চলছে ফিশিং এর, এই জন্য এরা অনেক সময় চলে আসে, বাট এদের কি কারণ আছে সেটা আমরা না দেখে বলতে পারবো। তবে এই প্রথম নয়, শনিবারও ২৯ জন সহ আরও একটি ট্রলারকে আটক করা হয়। ধৃতরা কি আদৌ মৎস্যজীবী নাকি মৎস্যজীবীদের ট্রলার ব্যবহার করে অনুপ্রবেশের চেষ্টা, জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ। নিজেরাই ধরা দিয়েছে, দেখলেন যে আমরা এগোচ্ছি, বিএসএফ কি করবে। মমতা ব্যানার্জিকে তো ওদের যোগাযোগ করা উচিত ছিল, উনি বলে দিতেন কোথায় বেড়া নেই কোথায় বিএসএফ, উনি জানেন ভালো। 540 কিলোমিটার জমি দেননি, আর সভাতে দাঁড়িয়ে বলেন অনুপ্রবেশের জন্য দায়ী অমিত শাহ, অনুপ্রবেশের জন্য দায়ী বিএসএফ। এখানে যদি কেউ ঢুকে থাকে একজনও, তার দায় এবং দায়িত্ব অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রক, বিএসএফ। তারা অমিত শাহের সঙ্গে গিয়ে আলোচনা করুন। শুভেন্দুবাবু তো মাঝে মাঝে যান, তাদেরকে নিয়ে যান যে বিএসএফ কি নিয়ে তাদের ঢুকতে দিল, কিসের বিনিময়ে ঢুকতে দিল। এসআইআর শুরু হতেই পাত্তাড়ি গোটাতে শুরু করেছে অনুপ্রবেশকারীরা। রাজ্যের বিভিন্ন সীমান্তে ধরা পড়ছে একের পর এক বাংলাদেশি। শুধু স্বরূপনগর সীমান্তেই জালে 400 বাংলাদেশি। তবে কি অনুপ্রবেশের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গ? আর এসআইআর শুরু হতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ছে। সব মিলে বুঝলেন তো, আমাদের সীমান্ত অঞ্চল এখন জমজমাট। আরেকটা সীমান্তেও আজকে বেশ জমজমাট একটা ঘটনা ঘটেছে। সুন্দরবনে বেড়াতে গিয়ে আজ পর্যটকদের ডাবল ইঞ্জিন লাভ হয়েছে। পীরখাড়ির জঙ্গলে আজ 2 ঘন্টা ধরে এই বাঘিনী আর তার সন্তানেরা দর্শকদের মনোরঞ্জন করেছে। তারা নিজেদের মনেই খেলা করছিল, মানুষ দেখে জঙ্গলের ভেতর দিকে চলে যায়নি। তবে পর্যটকরা দূর থেকে বাঘ দেখেই সন্তুষ্ট ছিলেন, কারণ কাছে গেলে যদি ওই বাঘিনী তার শাবকদের শিকার ধরার ক্র্যাশ কোর্সটা এদের দিয়ে করে দেন, ব্রেকফাস্ট করে নেন, সেই জন্যই কেউ আর এগোননি আর কি। ভালোই করেছেন। স্বরূপনগরের ছবিটা দেখে যেরকম মনে হচ্ছে না যে বিধানসভা ভোট পর্যন্ত বাংলাদেশের মানুষ বাঘ দেখার মতো করেই ভারতকে দেখবে, কাছে আসার সাহস হবে না, অনেকটা সেই রকম আর কি। কারণ দেখুন, এসআইআরের জেরে বাংলাদেশিদের জন্য রাজ্যটা যে একটা বাঘের খাঁচা হয়ে গেছে, বাস্তবে দেখুন কি হবে না হবে সে তো পরের কথা, কিন্তু ধারণায়, যেটাকে বলে পারসেপশন, একটা ভয় যে চারপাশে ছড়িয়ে গেছে এবং তার ভয়েই যে বাংলাদেশিরা সব এরকমভাবে পালাচ্ছেন, এটা তো ঘটনা। এবার এটার দায় বা দায়িত্ব যাই বলুন, মানে এটা কৃতিত্ব বলাটাই ভালো, কারণ আমাদের দেশ থেকে অনুপ্রবেশকারীরা পালাচ্ছেন, এই ব্যবস্থাটা যারা করেছেন তাদের তো এটা কৃতিত্বই বলতে হবে। সেটা কিন্তু নির্বাচন কমিশনের যত না, তার থেকে অনেক বেশি আমাদের রাজনৈতিক দলগুলোর। এই বিজেপি এবং তৃণমূল দুদলই এই এসআইআর নিয়ে এমন গেল রব তুলেছে, একটা আতঙ্ক তো ছড়িয়েছে বটেই। সেই জন্যেই এই যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা ঢুকে বসেছিল, তাদের মনে হচ্ছে যে কোনো সময় তারা ধরা পড়ে যাবেন এবং ধরা পড়লে কেলেঙ্কারি হবে, তার থেকে ফিরে যাওয়া ভালো। সেই জন্য তারা কিন্তু নিজেরাই ফেরার রাস্তা দেখেছেন। এটাই হচ্ছে সব থেকে মজার ব্যাপার। এবং এই যে শয়ে ফেরত চলে যাচ্ছেন বাংলাদেশে, এই সংখ্যাটা এসআইআর পরবর্তী ক্ষেত্রে যোগ হবে সে তো বটেই, কিন্তু এই সংখ্যাটা কিন্তু ভোটের বাক্সে, ভোটের যন্ত্রে একটা বড় ফারাক গড়ে দিতে পারে। এই অঙ্কটা এত সহজে কষা যাবে না, এটা কষা যাবে এসআইআর শেষ হলে। আর তারপর দেখুন, ওপাশে বিহারে বিজেপির আর মানে এনডিএর এরকম যে এক পেশে জয়, তার প্রভাবটাও তো রয়েছে। কারণ আমাদের রাজ্যের কয়েকজন রাজনীতিক বলেছিলেন যে বিহারে মহাগঠবন্ধন জিতলেই এসআইআর শেষ হয়ে যাবে। বিহারে মহাগঠবন্ধন জেতেনি, অতএব এসআইআর বন্ধ হচ্ছে না, মানে তাদের দাবি অনুযায়ী। এটা নিয়ে আর কারোর কোনো সংশয় নেই। আর তারপর ওই মহাগঠবন্ধনের অন্যতম প্রভাবশালী নেতা সিপিআইএমএল নেতা দীপঙ্কর ভট্টাচার্য, তিনিও তো বলেছেন ডরনা জরুরি হ্যায়। ভয়টা কীভাবে ছড়িয়েছে বুঝতেই পারছেন তো। মোদি তিনি যখন ওই বিহারের
জয়ের পর ভাষণ দিয়েছেন তখনও তো বাংলার উল্লেখ করেছেন আর বলেছেন গঙ্গা বিহার থেকেই বয়ে বাংলায় আসে, এবং তার সাথে জঙ্গলরাজ যা বলেছেন তারপর আর এই অনুপ্রবেশকারীরা গোটা বিষয়টাকে হালকাভাবে কেউ নিতে পারেননি, এবং সবথেকে বড় কথা কেউ তাদের প্রশ্রয়ও দেননি। ওপার থেকে এপারে চলে আসার পর যেরকমভাবে মানে সেটা বিএসএফ এর দৌলতেই হোক বা যাই হোক আর কি, ঢুকে পড়ার পর তাদের যে কেউ জামাইয়া ধরে যাবতীয় পরিচয়পত্র করে দিয়েছিল, এটা নিয়ে তো কোনো সংশয় নেই। যে দায়টা প্রশাসন এড়াতে পারে না, স্থানীয় প্রশাসন, এবং প্রশাসন তো তখনই কোনো কিছু কাজকর্ম করে যখন তার পেছনে কোনো না কোনো রাজনৈতিক স্বার্থ থাকে। এবার সেই রাজনৈতিক স্বার্থের যারা মালিক তারা যে বিপদ দেখে ওই মাথার ওপর থেকে হাতটা সরিয়ে নিয়েছেন, এই শয়ে শয়ে বাংলাদেশের দেশে ফেরার ঢল দেখেই সেটা কিন্তু বুঝতে পারছি। তার মানে এসআইআর ভয় ধরিয়েছে। সমস্ত নির্বাচন নিয়ে অনুমান সব ওলটপালট হয়ে গেছে, অবশ্যই এটা দেখা যাচ্ছে, এবং আমি মনে করি এখানে এসআইআরের নিশ্চয়ই একটা বড় ভূমিকা আছে, না থেকে যা হতে পারে না। কারণ যেখানে একটা বিধানসভায় গড়ে 20,000 করে নাম কমে গেছে, এবং 20,000 নাম এভাবে কমেছে ধরে নিন, বা 15,000 নাম কমেছে, 25,000 নাম কাটা গেছে, 10,000 নতুন নাম ঢুকেছে। ভোট প্রচুর মাত্রায় পড়েছে। এসআইআর এটাও ইম্প্যাক্ট যে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, ভোটটা না দিলে পরে ওটা অকেজো হয়ে যাবে, ভোটটা চলে যাবে। না, বিজেপির কথাগুলোকে আমার মনে হয় কখনোই আমাদেরকে এমটি রণহুঙ্কার মনে করা উচিত না। অনেক দীর্ঘদিন বলতেন যে বড় বলেছে মন্দির ওই বানায়েঙ্গে, কিন্তু মন্দিরটা কবে বানাবে সেটা বলছে না, সেটা ওরা করে দেখিয়ে দিয়েছে। ফলে বিজেপি আরএসএস যে কথাগুলো বলে ওর মধ্যে কোনো কথাটাই কিন্তু ওটা জাস্ট একটা ফাঁপা রণহুঙ্কার নয়। বিজেপি যে কথাগুলো বলে সময় লাগতে পারে, ফলে ওরা চায় বাংলা দখল করতে না পারলে ওদের ভারত বিজয়ের যে পরিকল্পনা, তামিলনাড়ু দখল করতে না পারলে, কেরালা দখল করতে না পারলে ওদের কাছে সেটা অসমাপ্ত থেকে যাবে। ফলে অঙ্গবঙ্গ কলিঙ্গ যে কথাটা ওরা বলছে, ওরা সবটাই দখল করতে চায়। ফলে আমি মনে করি কেউ যদি বিজেপির থ্রেটটাকে পশ্চিমবাংলায় ফাঁপা রণহুঙ্কার মনে করেন, তাহলে আমরা মূর্খের স্বর্গে বাস করব। এসআইআর নিয়ে ভয়টা বাংলাদেশের মনে ঢুকিয়েছিল রাজনৈতিক নেতারা, এটা আপনাদের বলেছি। আরেকজন রাজনৈতিক নেতা দীপঙ্কর ভট্টাচার্য, তিনি তো এই মহাগঠবন্ধনের মানে ইন্ডি জোটের অন্যতম নেতা, তিনি যে বক্তব্যগুলো রাখলেন সেটা আবার তৃণমূলের মনে কিন্তু ভয় ধরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। কারণ সিপিআইএমএল নেতা তিনি সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন বিজেপি যা বলে সেটা করে দেখায়, তাদের কোনো বক্তব্যকেই হালকাভাবে নেওয়ার কোনো জায়গা নেই। এবং ওই যেটা বলেছেন জয়ের পর নরেন্দ্র মোদী, সেই বক্তব্যকে তার মানে হালকাভাবে নেওয়া যাবে না। গঙ্গা ওখান থেকে বয়ে এখানে আসছে, নরেন্দ্র মোদী বলেছেন এখানে জঙ্গলরাজ সাফ করবেন, মানে এগুলো সবকটাই বাস্তব হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ভয়টাই তো ধরিয়ে দিচ্ছেন ইন্ডি জোটের অন্যতম নেতা। এবার দেখুন এই বিষয়টা একটা জায়গা মনে করিয়ে দিচ্ছে, জানেন তো, যে ওই যে কথাগুলো তিনি বললেন তার মধ্যে একটা জায়গায় বলেছেন যে মানুষজন এই ভোট না দিলে নাগরিকত্ব চলে যাবে, এই ভয়ে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে এইরকম রেকর্ড সংখ্যক ভোট দিয়েছে। এবার খেয়াল করে দেখুন, ভোটের অঙ্ক বলে সচরাচর যারা মানে অনেক দিন ধরে ক্ষমতায় রয়েছেন, বেশি ভোট পড়লে তাদের বিরুদ্ধে পড়ে, অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট। তার মানে বিহারে সেই অঙ্কটা কাজ করেনি। এটা কিন্তু ওখানকার বিজেপির জন্য এবং ওখানকার বিজেপি থেকে এখানকার বিজেপির জন্যেও একটা বড় ভালো বিজ্ঞাপন। সেটাও কিন্তু এই দীপঙ্কর ভট্টাচার্য বলে দিলেন। আরও একটা বিষয় আছে, মহাগঠবন্ধন বলছিলাম, এই বিহারের পর এখানে যে একটা ওই তৃণমূলের সাথে কংগ্রেসের জোট বাঁধার কথা হয়েছিল, সেই মানে খাতায় কলমে এটা সম্ভাবনার বিষয়, সেই সম্ভাবনাটার গঙ্গা প্রাপ্তি ঘটবে না তো? মানে ওখানকার হাল দেখার পর কংগ্রেসকে এখানে তৃণমূলের লোকজন আবার বোঝা বলে মনে করবেন না তো? হয়তো ওখানে তেজস্বী এখন সেটাই মনে করছে, কিন্তু এটা ঘটনা এই একটা ক্ষেত্রে কিন্তু ওখানকার সঙ্গে বাংলার পরিস্থিতিটা ভিন্ন। এখানে যদি ওই কেউ মনে করে মিম ঢুকে পড়ে সংখ্যালঘু ভোট কেটে
কোথাও গিয়ে বিজেপিকে সুবিধে করে দেবে, তাহলে কংগ্রেসের সঙ্গে যদি কোনো জোট তৈরি হয় তৃণমূলে, সেটা কিন্তু আবার উত্তরবঙ্গে খানিকটা হলেও তৃণমূলকে সুবিধা দিতে পারে। এবং তার সাথে মুর্শিদাবাদ, মালদা এই এলাকাগুলো রয়েছে, কারণ ওই এলাকাগুলোতে কংগ্রেসের একটা কোথাও গিয়ে ভোট ব্যাংক রয়েছে, আর কংগ্রেস থেকেই তো তৃণমূলের জন্ম। সুতরাং ভোট ট্রান্সফারে কারোর খুব একটা অসুবিধা হবে না। দেখুন, রাজনীতি অনেক যদি কিন্তু অঙ্ক, কিন্তু কিছু কিছু অঙ্ক সেগুলো কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে হয়, এবং সেটা কখন যে বদলে যাবে এবং এক জায়গার অঙ্ক যে আরেক জায়গাতেই খাটবে, এটা ভেবে নেওয়ার কিন্তু কোনো কারণ নেই। সুতরাং এখন অবধি বুঝতে পারছেন, আমাদের ওই মানুষের যে ইস্যুগুলো এবং অবশ্যই এসআইআর, এগুলোকে লোকজন যতই নজর ঘুরিয়ে দিতে চেষ্টা করুক, খবরদার নজর ঘুরতে দেবেন না।